যত দিন যাচ্ছে ঘরে বাইরে সব জায়গাতেই ক্রমাগত বিপদ বাড়ছে, আর তাতে করে চাপে পড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। ঢাকায় আওয়ামী লীগের বিশাল বড় একটি চমক ছিল। দর্শক, আবারও শাহবাগ ব্লকেড, শাহবাগ অবরোধ করে। এদিকে সেনা প্রধানের সহযোগিতায় আওয়ামী লীগ বিশাল কাণ্ড ঘটায় ঢাকার রাজপথে। ডক্টর ইউনূসের উপর সরাসরি আক্রমণ করে ক্ষমতা নিতে যাচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্র এখন বাংলাদেশকে নিয়ে, সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের সংবিধানের ৫৭ ধারা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং যারা ক্যাবিনেটে ছিল এখনো ক্যাবিনেট আছে, সবকিছুই আছে। আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে পারি আজকে, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে একটা তীব্র অসন্তোষ আছে। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান কর্তৃক আমাদের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। এমন কিছু একটা বাংলাদেশ আওয়ামী লীগ ঘটাতে চলেছে বা ঘটাবে, যেটির মাধ্যমে প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটার একটি সম্ভাবনা রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম নিউজ 28 জানিয়েছে, শিগগিরই ভারত সফরে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। এটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে জিজ্ঞাসা যে আপনি কি করছেন, দেশ কোথায় যাচ্ছে? একটি সরকারের অবসান হয়েছে, সরকারটি আসবার পেছনে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে। ইতিহাস বলছে আওয়ামী লীগ বাঁচে মিছিলের স্লোগানে, পদ পদবি কিংবা কোনো চেয়ারে নয়। এখন ভয় এই বুঝি জনগণ বাংলাদেশের জনগণ উপদেষ্টাদের উপর চড়াও হয়ে হামলা করে। এই ভয়ই কিন্তু বর্তমানে মুখ বন্ধ করে পালাতে চাইছে উপদেষ্টারা। শেখ হাসিনার সমর্থকদের দলে ফেরাতে ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা। আরো অনেক দলে চেষ্টা করছে যে আওয়ামী লীগের সমর্থকগুলো যেন আমাদের দলে আসে। গত 16 বছরে আমরা যখনই নির্বাচন আসতো আর গন্ডগোল দেখতাম, তখনই মনে মনে কামনা করতাম না সেনাবাহিনী ক্ষমতা নেই। হ্যাঁ, সেনাবাহিনী ক্ষমতা নেওয়াকে কেন্দ্র করে অনেক তুলপাড় কাণ্ড হচ্ছে দেশে, এবং সেনা প্রধানের বিভিন্ন বিষয় নিয়েও অনেকে আলোচনা সমালোচনা করতেছে। দর্শক শ্রোতা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকেই দেশের মধ্যে অনেক অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়, এবং সেই অস্থিতিশীল পরিবেশের মধ্যে অনেক চাঞ্চল্যকর ঘটনা ঘটে। আপনারা জানেন যে আওয়ামী লীগ বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা করে বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করবে, বাংলাদেশের মধ্যে আন্দোলন করবে, তাণ্ডব করবে। ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের সাথে সেনাপ্রধানকেও জড়ানো হচ্ছে, এবং সেনাপ্রধানকে নিয়ে অনেকে বিরুদ্ধে গিয়ে সরাসরি রাজপথেও নেমে গিয়েছে। দর্শক শ্রোতা, দেশের সকল আপডেট নিউজ এবং দেশের সকল উত্তেজনামূলক ঘটনাগুলো পর্যালোচনা করে আমরা অনেক তথ্য এবং ভিডিও পাই। দেশের সর্বশেষ আপডেট নিউজ আপনারা এই ভিডিওগুলো দেখলে স্পষ্টভাবে বুঝতে পারবেন। আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে দেশের রাজনীতি নিয়ে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি। কত দিন যাচ্ছে ঘরে বাইরে সব জায়গাতেই ক্রমাগত বিপদ বাড়ছে, আর তাতে করে চাপে পড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। সেই 2024-এর 5ই অগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর এখনো পর্যন্ত গণতান্ত্রিক পদ্ধতি মেনে নির্বাচনই করিয়ে উঠতে পারলেন না ইউনূস। নির্বাচনের দাবিতে প্রবল চাপ তৈরি হচ্ছে তার উপর। আর এবার হুঁশিয়ারি দিল বিএনপি, পরিস্থিতি ঘোলাটে না করে অবিলম্বে নির্বাচনের দিন ঘোষণা করুন। ইউনূসকে ধমক দিয়ে কড়া বার্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সরকার জনগণের ভাষা, আশা আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হলে দেশে রাজনৈতিক অস্থিরতা বাড়তেই থাকবে। আমরা মনে করি দেশে এইভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্য হয়ে পড়বে। বিপদ বুঝতে পেরে ইউনূসকে সতর্ক করলেন তারেক রহমান। কি বলছেন তারেক, শুনুন। বিএনপি সহ বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার 6 মাস পর থেকেই বাংলাদেশের নির্বাচনের দাবি জানিয়ে আসছে প্রত্যেকটি রাজনৈতিক দল। কিন্তু কে কার কথা শোনে? ইউনূস মনে মনে হয়তো ভাবছে নির্বাচন করালে যদি তাকে সরিয়ে দেওয়া হয় তাহলে তো মহাবিপদ, আর ক্ষমতায় তো থাকা যাবে না। তাই হয়তো নির্বাচনের বিষয় বারবার এড়িয়ে যাচ্ছে ইউনূস। কার্যত রাজনৈতিক দলগুলির চাপের মুখে পড়েই অন্তর্বর্তী সরকার জানিয়েছিল চলতি বছরের শেষ ভাগে বা 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচনের আয়োজন করা হতে পারে। এবার নির্বাচন নিয়ে ইউনূসকে চরম হুঁশিয়ারি দিল বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি সহ দেশের রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে।
সকল কিছু বিবেচনা করলে আমরা দেখতে পাই সরকার কিন্তু সেভাবে সাড়া দেয়নি। আওয়ামী লীগের যে সক্রিয়তা দেখা যাচ্ছে তাতে অনেকেই মনে করছেন যে এমন কিছু একটা বাংলাদেশ আওয়ামী লীগ ঘটাতে চলেছে বা ঘটাবে, যেটির মাধ্যমে প্রকৃতপক্ষে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের পতন ঘটার একটি সম্ভাবনা রয়েছে। যাই হোক, এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে লক্ষ্য করছি, সেটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। কার দ্বারা কিভাবে নজরবন্দিতে রয়েছেন এটি আসলে কেউ প্রকৃতপক্ষে উপস্থাপন না করলেও বা ইশারা ইঙ্গিতে যেটি বোঝা যায় সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কিংবা সেনাবাহিনীর প্রধান কর্তৃক আমাদের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু এই বিষয়টি নিয়ে এখন বেশ কিছু প্রচারণা চালাচ্ছেন। এখন এই বিষয়টি মূলত কেন এসেছে বা এই বিষয়টি কেন বলা হচ্ছে, এর পাশাপাশি আরো কিছু বিষয় কিন্তু চলমান রয়েছে, যেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রাখা হচ্ছে, সেনাপ্রধান ক্ষমতা দখল করে নিচ্ছেন বা সেনাপ্রধান ক্ষমতা হাতে নিয়ে নিচ্ছেন, আবার রাষ্ট্রপতি ওনার যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা বলে সেনাবাহিনীর প্রধানকে দিয়ে এই সকল কর্মকাণ্ড করাচ্ছেন। যাই হোক, এই সকল বিষয় নিয়ে আমার বিস্তারিত ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। এখন বর্তমানে যে বিষয়টি নিয়ে আলোচ্য সেটি হচ্ছে আসলে কি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নজরবন্দিতে রয়েছেন কিনা, এবং উনি এই যে বিষয়টি নজরবন্দির বিষয়টি, এই বিষয়টি আসলে সত্যি নাকি মিথ্যা বা কেন আসলো। এর পাশাপাশি আরেকটি বিষয় হচ্ছে ফ্রান্স যে বার্তাটি দিয়েছে সেই বার্তাটি আসলে কি বা এর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সম্পর্ক কতটুকু। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের যে ওশেন কনফারেন্স রয়েছে ফ্রান্সে, সেটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে তিনি যাননি। ওনার সেই সফর উনি বাতিল করেছেন। এছাড়াও স্পেনে ওনার আরেকটি সফর রয়েছিল, সেই সফরও কিন্তু উনি বাতিল করেছেন। এই যে ওনার সফর বাতিল করা, আমরা ইতিমধ্যে দেখেছি যে উনি সরকার গঠন করার পর থেকে বা উনি উপদেষ্টা পরিষদে আসার পর থেকে কিন্তু বিভিন্ন দেশে রাষ্ট্রীয় অরাষ্ট্রীয় ব্যক্তিগত বিভিন্ন ধরনের সফর করেছেন। শুধু উনি করেননি, ওনার সাথে ওনার সফর সঙ্গে সহ উপদেষ্টা পরিষদের অনেক মানুষ গিয়েছেন, যেটি কূটনৈতিকভাবে আসলে হয়ে থাকে, অনেক মানুষজন গিয়েছেন। কিন্তু হঠাৎ করে কি এমন হয়ে গেল যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘের আয়োজিত একটি কনফারেন্স, সেটিতে তিনি উপস্থিত হচ্ছেন না বা উনি সেখানে যাচ্ছেন না। তাহলে কি প্রকৃতপক্ষে ওনাকে যাওয়ার যে পথ সেই পথ কি কেউ আটকে দিল, অথবা ওনাকে কি কেউ যেতে বাধা দিল নাকি? এই বিষয়টি নিয়ে প্রকৃতপক্ষে আসলে সেনাপ্রধানকে অনেকে দায়ী করছেন, অনেকে সেনাবাহিনীর অথবা রাষ্ট্রপতির যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু তুলে আনছেন। আমি মনে করি না প্রকৃতপক্ষে আসলে এটি হচ্ছে, এবং ফ্রান্স যে বার্তাটি প্রকৃতপক্ষে দিয়েছে এটির প্রভাবেই কিন্তু এই বিষয়গুলো ছড়াচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেখানে জাননি। কারণ ফ্রান্স সোজাসুজি তাদের যে বার্তা, সেই বার্তায় কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এক কথায় বলা যায় যে স্বীকৃতি দেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই কনফারেন্সে যেতে চেয়েছিলেন এবং ফ্রান্সের যে প্রধানমন্ত্রী রয়েছেন ওনার সাথে দ্বিপাক্ষিক একটি বৈঠক করতে চেয়েছিলেন, এবং সেটির প্রস্তাব কিন্তু বাংলাদেশ থেকে দেওয়া হয়েছিল। তবে ফ্রান্সের প্রশাসন এবং ফ্রান্সের পররাষ্ট্র যে মন্ত্রণালয় রয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় সহ ফ্রান্সের যে প্রধানমন্ত্রী রয়েছেন বা ফ্রান্সের যিনি শাসনকর্তা রয়েছেন, উনি প্রকৃতপক্ষে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং ওনার প্রধান উপদেষ্টা যেটি রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি হননি। এখন এই যে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি হননি, এটি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি মানক্ষুণ্ণকর বিষয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের মধ্যে শিগগিরই সাক্ষাৎ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে ভারতের গণমাধ্যম নিউজ 28 জানিয়েছে শিগগিরই ভারত সফরে যাচ্ছেন সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা দেশত্যাগের পর এটি হবে মা ছেলের প্রথম সরাসরি সাক্ষাৎ। এই সফরে মায়ের সঙ্গে নয়াদিল্লিতে সাক্ষাৎ ছাড়াও কলকাতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে তার। কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের প্রেস সচিব তারিক চয়নও এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান। নিউজ 28 জানিয়েছে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন জয়। সূত্র জানায় তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করে দেওয়ার পর তিনি আমেরিকার নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছেন। আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের মধ্যে জয়ের এই সম্ভাব্য সফর নিয়ে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তার ভারত সফরের প্রেক্ষাপট এমন এক সময় যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। গত 12 মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে, যা দলটিকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সব পথ বন্ধ করে দেয়। এর আগে 10 মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব অনলাইন ও অফলাইন কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের বিচার ও এর নেতাদের বিরুদ্ধে বিশেষ সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে মামলার রায় না হওয়া পর্যন্ত তাদের কোনো ধরনের প্রচার, মিছিল, সভা, সেমিনার, গণমাধ্যমে প্রকাশনা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। প্রজ্ঞাপনটি সঙ্গে সঙ্গে কার্যকর হয়। একজন সাবেক আওয়ামী লীগ মন্ত্রী নিউজ 28কে বলেন, আমরা আশা করছি জয় শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং নির্বাসিত নেতাদের সঙ্গেও আলোচনা করবেন। সরকার যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তা সম্পূর্ণ অনৈতিক। এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার বাইরে রাখতে নেওয়া কৌশলের অংশ। এটি আগামী নির্বাচনে দলটিকে প্রতিযোগিতার আওতার বাইরে রাখতে নেওয়া কৌশলের অংশ মাত্র। সেনাপ্রধান কি করছেন?
আলাপের প্রসঙ্গ এটি, এবং এটি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকেও জিজ্ঞাসা যে আপনি কি করছেন, দেশ কোথায় যাচ্ছে। একটি সরকারের অবসান হয়েছে, দীর্ঘ 15.5 বছরের সরকারের অবসান হয়ে একটি সরকার এসেছে, এবং এই সরকারটি আসবার পেছনে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে, এবং ভূমিকার প্রেক্ষিতে 5 অগস্ট 2024 সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন যে সেই অবস্থায় অচল অবস্থা ছিল, রাস্তায় আন্দোলন ছিল, তার প্রেক্ষিতে আপনি দায়িত্ব নিয়েছেন। আপনি দায়িত্ব নিয়েছেন, সরাসরি এক্সিকিউটিভ পাওয়ার নেননি, কিন্তু একজনকে দায়িত্ব দিয়েছেন। কাকে দায়িত্ব দিলেন, কাকে নিয়োগ করলেন? এই সরকারটি বলে যে তারা ছাত্রদের নিয়োগপ্রাপ্ত, কিন্তু আসলে তো সেনাবাহিনীও নিয়োগপ্রাপ্ত। আপনি যাকে নিয়োগ করলেন দেশটাকে কি ভালো রাখতে পারছে? এক কথাই যদি বলি, গোলাম আজমের ছেলেরা ছাড়া এই মুহূর্তে কেউ বলবে না যে দেশ ভালো চলছে। আমিও বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে বলতে চাই দেশ ভালো চলছে না, দেশ ভালো নেই। সেই জায়গায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার ভূমিকা কি? আজকে যে মুহূর্তে কথা বলছি, আজকেও আমরা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের রাস্তায় আন্দোলনে দেখেছি। 54 বছরের ইতিহাসে সেনাবাহিনীকে রাস্তায় নামতে দেখেনি, অধিকার আদায়ের জন্য রাস্তায় নামতে দেখেনি। ইতিমধ্যে গত 10 মাসে বাংলাদেশের যতগুলো বাহিনী আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, পুলিশ প্রশাসন সবকিছু ধ্বংস করে ফেলানো হয়েছে। অবশিষ্ট আছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনার কথাতেই, আপনার বক্তব্যেই আপনি গত 25 ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ নিয়ে এক বক্তব্যে বলেছিলেন যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীটাই শুধুমাত্র টিকে আছে। কিন্তু আমরা স্বীকার করি যে সশস্ত্র বাহিনী এখনো পর্যন্ত টিকে আছে, কিন্তু যে পরিস্থিতি চলছে তাতে সশস্ত্র বাহিনী আর টিকে থাকবে না। সশস্ত্র বাহিনীকে ধ্বংস করবার, নষ্ট করবার সকল ষড়যন্ত্র জারি আছে। সেনাবাহিনী বা ক্যান্টনমেন্ট এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ করতে হলো কেন? সেনাবাহিনী নিয়ে ষড়যন্ত্র চলছে, আপনাকে নিয়ে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র তো আপনাকেই রুখে দিতে হবে। আজকে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে, আজকে আমার বন্দর নিয়ে ষড়যন্ত্র চলছে, আমার এখানে বিদেশি ঘাঁটি নিয়ে ষড়যন্ত্র চলছে, আমার পাশের দেশের সাথে প্রক্সি যুদ্ধ নিয়ে ষড়যন্ত্র চলছে। আবার এক শ্রেণীর প্রগতিবাদী লোক এই ষড়যন্ত্রের আগুনে তুষ ছেটাচ্ছেন, এমনকি আওয়ামী লীগের লোকজনও তুষ ছেটাচ্ছেন যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে চায় না। আওয়ামী লীগের লোক বলুন আর সাধারণ মানুষ বলুন, যারা দেশবিরোধী বসে আছে, যারা দেশদ্রোহী বসে আছে, জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ চাইবেন না। অপসারণ চান ওই ধরনের ষড়যন্ত্রকারীদের। বিদেশি নাগরিক বাংলাদেশের নীতি নির্ধারণী জায়গায় পর্যন্ত বসে আছে, এমনকি নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে দায়িত্ব প্রাপ্ত হয়ে আছে। নিরাপত্তার সম্পর্কে যার ধারণা নেই, সিকিউরিটির সম্পর্কে যার ধারণা নেই, এমন লোক খলিলুর রহমান, তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে। যে পদ বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না, একটা পদ সৃষ্টি করা হয়েছে। এটি কে করেছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনারা চান ডক্টর মোহাম্মদ ইউনূসের অপসারণ, খলিলুর রহমানের অপসারণ চান, এবং এরকম আরো যেসব বিদেশি নাগরিক দাপিয়ে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে অসংখ্য এই সরকারের সাথে, যারা এই দেশের সাথে যাদের কোনো সম্পর্ক নেই, তারা বিদেশে থাকেন, বিদেশে খান, বিদেশে বসবাস করেন, আজকে সুযোগে এ দেশে এসে দাপিয়ে বেড়াচ্ছেন, লাফিয়ে বেড়াচ্ছেন। এজেন্ডা বাস্তবায়ন হলে আবার তারা বিদেশে চলে যাবেন। আপনারা আজকে তাদের অপসারণ চান। আর একই সাথে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনাকে বলবো যে আপনি কি করছেন? আপনি দেশের দায়িত্ব নিয়ে দেশটাকে বাঁচান। দেশের মানুষ একটা বড় অংশ কিন্তু চাইছে আপনিই পারেন দেশকে বাঁচাতে, আপনাকেই বাঁচাতে হবে, আপনাকেই হাল ধরতে হবে। যদিও সেনা শাসন পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় কোনো কল্যাণকর কিছু বয়ে আনেনি। পৃথিবীর দেশে দেশে সেনাবাহিনী ক্ষমতায় হস্তক্ষেপ করেছে, কিন্তু সেটির পরিণতি ভালো হয়নি। সেনা শাসন কল্যাণের নয়, মঙ্গলের নয়। সেনাবাহিনীর কাজ নয় দেশ শাসন করা। কিন্তু আজকে দেশের যে ক্রান্তিকাল, এই ক্রান্তিকাল থেকে ওভারকাম হতে হলে অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অবসান হতে হবে। সেনা শাসন আমরা চাই না, কিন্তু এমন একটি শাসন চাই, এমন একটি সরকার চাই যে সরকারটি নির্বাচনের দিকে নিয়ে যাবে দেশ। দর্শক, আবারও শাহবাগ ব্লকেড, শাহবাগ অবরোধ করে আন্দোলন। প্রেস ক্লাবের সামনে চলেছে দিনব্যাপী আন্দোলন। শাহবাগের ব্লকেড আজকে উঠবে বলে মনে হচ্ছে না, রাতেও থাকতে পারে।
সেরকমই ভাবগতি ওদিকে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আবারও আন্দোলন করেছে। সেই আন্দোলন হচ্ছে তাদের উপরে যে পুলিশি নির্যাতন হয়েছে যমুনায় আন্দোলনের সময়, সেটার প্রতিবাদ এবং বিচারের দাবিতে তারা আন্দোলন অব্যাহত রেখেছে। শোনা যাচ্ছে আগামীকালকে 7 কলেজ তাদের আন্দোলনের জন্য মাঠে নামছে। আন্দোলন থামছে না, আন্দোলন থামানো যাচ্ছে না, আন্দোলন কোনোভাবেই থামাতে পারছে না সরকার। এরকম পরিস্থিতিতে কি হবে? শাহবাগে ছাত্রদল ব্লকেড করে দিয়েছে, রাস্তা বন্ধ, শাহবাগ থানা ঘেরাও করেছে। তাদের নেতা সাম্য হত্যাকাণ্ডের বিচারের দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টরের পদত্যাগের দাবি তাদের, সেটা না হওয়া পর্যন্ত ব্লকেড উঠবে না। কি হবে পরিস্থিতি, কোন দিকে যাচ্ছে? সরকার যখন ব্যর্থ হচ্ছে একের পর এক, তখন কোনো সুরাহা তারা করছে না কেন, বিকল্প কোনো ভাবনা কেন ভাবছে না? এই প্রশ্নগুলো ঘুরে ফিরে লেখালেখি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই আলোচনাই করবে এই ভিডিওতে থাকবে। বলছিলাম আবারও শাহবাগ ব্লকেড, শাহবাগে এবার ব্লকেড করেছে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল। তাদের নেতা কদিন আগেই যে সাম্য হত্যাকাণ্ড হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, সেটাকে কেন্দ্র করে এই আন্দোলন। যে 3 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, ছাত্রদল বলছে সেই 3 জন মূল আসামি না, মূল আসামিদের গ্রেপ্তার করা হয়নি। শাহবাগ থানা ঘেরাও করে রেখেছে তারা, শাহবাগ মোড় ব্লকেড করে রেখেছে। এই হচ্ছে অবস্থা। তাদের দাবি প্রকৃত আসামিদের গ্রেপ্তার করতে হবে এবং ভিসিকে পদত্যাগ করতে হবে, প্রক্টরকে পদত্যাগ করতে হবে। ভিসি প্রক্টরের পদত্যাগ যখন চাইছে, তখন সেটার বিপক্ষে অবস্থান করছে ওদিকে ছাত্র শিবির এবং এনসিপি। তারা এই দাবিকে আন্দোলন ভিন্ন খাতে, ঘটনা ভিন্ন খাতে নেয়ার নামান্তর বলছে। কি হবে শাহবাগে? শাহবাগ কি খোলা কোনোদিনই পাবে না জনগণ? সরকার এই ব্যাপারে কোনো বিহিত কেন করছে না? একের পর এক পুলিশের প্রজ্ঞাপন আমরা দেখছি, এখানে 44 ধারা, ওখানে 44 ধারা, কিন্তু 44 ধারার মধ্যেই 88 ধারায় যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন থামানোর কোনো ধরনের কোনো প্রক্রিয়া সরকার করতে পারছে না। এক ধরনের অসহায়ত্ব ফিল করছে সম্ভবত সরকার। শাহবাগ ব্লকেডের ঘটনা যখন আমরা দেখলাম, এই আন্দোলন এখান থেকে শেষ হবে না। তারা ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি পূরণ না হবে, ততক্ষণ পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবে। অন্যদিকে আরেকটি গ্রুপ পুরান ঢাকা ব্লকেডের ঘোষণা দিয়েছে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়ানোর দাবিতে যে আন্দোলন নগর ভবনের সামনে চলছে, গুলিস্তান এলাকায় চলছে, সেই আন্দোলনকে আগামীকাল থেকে ওই অঞ্চলে ব্লকেড ঘোষণা করা হয়েছে। আজকে প্রেস ক্লাবের সামনে সেনাবাহিনীর চাকরিচ্যুতদের আন্দোলন চলছে, সেখানেও ব্যাপক সেনা মোতায়েন, ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন করে আন্দোলন শুরু হয়েছে, পুলিশি নির্যাতনের বিপক্ষে তাদের আন্দোলন শুরু হয়েছে। অভিযুক্ত পুলিশদের, তাদের উপরে যারা আক্রমণ করেছিল, তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন থামবে না, এই ঘোষণা দেওয়া হয়েছে। এরকম যখন চলছে, কালকে নগর ভবনে ব্লকেড হবে। আবার শোনা যাচ্ছে যে কালকেই 7 কলেজ আবারও আন্দোলনে নামছে। তারা তাদের দাবির প্রেক্ষাপটে আন্দোলনে নামছে। কি দাবি? এর আগে তিতুমির কলেজ আন্দোলন করেছে অনেকদিন, মহাখালী রেলগেট দখল করে তাদেরকে বিশ্ববিদ্যালয় ঘোষণা করতে হবে, এমন দাবি ছিল। 7 কলেজের সবাই কি চায় বিশ্ববিদ্যালয় ঘোষণা হোক? কোন দিকে যাচ্ছে আসলে? এদিকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন যে সব দাবি পূরণ করার জন্য এই সরকার না, যে যা দাবি করবে সেটাই পূরণ হবে, এরকম কোনো কথা নেই। পরিস্থিতি ঘোলাটে হচ্ছে, পরিস্থিতি আস্তে আস্তে ঘোলাটে হচ্ছে। এদিকে আজকেই আমরা দেখলাম যে বিমানবন্দরে থাইল্যান্ডে যাওয়ার সময় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। নুসরাত ফারিয়ার অপরাধ, তিনি আওয়ামী লীগ সমর্থক এবং মুজিব চলচ্চিত্রে তিনি শেখ হাসিনার ভূমিকায় অভিনয় করেছিলেন বলে আমরা জানি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা নিয়ে প্রচুর ট্রল হচ্ছে। মুজিব সিনেমায় শেখ হাসিনা চরিত্রে অভিনয়ের জন্য যদি তার নামে হত্যা মামলা দেওয়া হয়, তাহলে শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করা, ফজিলতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা, যার স্বামী একজন উপদেষ্টা, তাকে কেন কোনো মামলায় এখন পর্যন্ত ফাঁসানো হয়নি, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না, এরকম নানা রকমের লেখালেখি হচ্ছে। সব মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একমাত্র রাজনীতি এবং বর্তমান সরকার, এগুলো নিয়েই সয়লাভ হয়ে আছে। শিল্প সংস্কৃতি একেবারে লাটে উঠেছে। আইপিএল চলছে, পিএসএল চলছে, সেগুলো নিয়ে বিন্দুমাত্র আগ্রহ বাংলাদেশের জনগণের দেখা যাচ্ছে না। সব আগ্রহ যেন রাজনীতি এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়েই তৈরি হয়েছে। সামনে কি হবে, কি হতে চলেছে? শাহবাগ কি কোনোদিনই খোলা পাবে না জনগণ? পুরান ঢাকা কালকে থেকে, শাহবাগ থেকে পুরান ঢাকা এই অঞ্চলটা, পুরো এই অঞ্চলটা কালকে থেকে আর চলাচলের অযোগ্য হয়ে পড়বে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে নয়, কথাটা হচ্ছে ইউনূসের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে। আমরা বারবার বলেছি
যে বাংলাদেশ যে প্রচণ্ড ভারত বিরোধিতা শুরু করেছে, এমনকি যে কয়েকদিন আগে ভারতের যে চিরাচরিত শত্রু পাকিস্তান, সেই পাকিস্তানকে নিয়ে এসে বাংলাদেশে তাদেরকে প্রতিস্থাপন করে যে ভারতের বিরুদ্ধে যেসব ষড়যন্ত্রগুলো করছে তার একটা যোগ্য জবাব ভারত নিশ্চয়ই দেবে। কিন্তু সেই জবাবটা কি হবে সেটা নিয়ে অনেক রকম কথা অনেকেই বলছেন, অনেক রকম সম্ভাবনার কথা। আমি যেটা বলেছি সেটা হচ্ছে হাতে মারার আগে ভারত ভাতে মারবে বাংলাদেশকে, আর সেই ভাতে মারার যে ব্যবস্থা, সেই অ্যাকশানের নতুন একটা প্রস্তুত চালু করে দিল ভারত গতকাল শনিবার 17ই মে। কীরকম এই নতুন অ্যাকশানটি সেইটা নিয়ে এখানে আলোচনা করব। আপনারা জানেন বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক রপ্তানি বাংলাদেশের হচ্ছে বড় শিল্প, এবং এই রপ্তানি যে শুধু মাত্র ওই যে আমেরিকাতে যাচ্ছে তা নয়, চীন নেয় না, কারণ চীনের নিজেদেরই বস্ত্র অন্য জায়গায় বিপণনের ব্যাপারটা রয়েছে, চীন কিছু নেয় না। ভারতের বস্ত্র মানে বাংলাদেশের যে পোশাক শিল্প, রেডিমেড পোশাক, সেই পোশাকের বড় ক্রেতা হচ্ছে আমেরিকা, ইউরোপের দেশগুলো এবং সেই সঙ্গে কিছু পরিমাণে, বেশ কিছু পরিমাণে ভারত ও আমেরিকার ভারতের বিভিন্ন মলে, বিভিন্ন দোকানে বাংলাদেশের যে রেডিমেড পোশাক সেগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, সেখানে বিক্রি হয়। বাংলাদেশ থেকে রেডিমেড পোশাক, প্লাস্টিক, কাঠের ফার্নিচার, কটন বা তুলোর তন্তু যেটাকে ফাইবার বলছে, রং, নরম পানীয়, বেকারি ও কনফেকশনারি, এই সব খাদ্যদ্রব্যগুলো বাংলাদেশ থেকে ভারতে আসে। বাংলাদেশের বহু জিনিস ভারতে এইগুলো বিক্রি হয়, ভারত আমদানি করে। এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের সংবিধানের 57 ধারা অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এবং যারা ক্যাবিনেটে ছিল, এখনো ক্যাবিনেট আছে, সবকিছুই আছে। আমি আপনাকে একটা কথা পরিষ্কার করে বলে দিতে পারি আজকে, সেটা হচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে একটা তীব্র অসন্তোষ আছে। আপনারা কে কি জানেন বা কতটুকু জানেন আমি সেটা যাচাই করা আমার পক্ষে সম্ভব না। আমি আমার ব্যক্তিগত যে ক্যাপাসিটি আছে, এতটুকু ক্যাপাসিটি আপনি আপনাকে বলতে পারি যে সরকারের যেই বর্তমানে যে সেনা প্রধান রয়েছেন জনাব ওয়াকারুজ্জামান, সেই ওয়াকারুজ্জামানকে অ্যাসাসিন করবার জন্য, অর্থাৎ তাকে খুন করবার জন্য একটা ইনিশিয়াল একটা পরিকল্পনা হয়েছে। এখানে তারা 3টা পদ্ধতি অবলম্বন করবে। প্রথমত তারা তাকে সরে যাওয়ার জন্য অনুরোধ করবে, পরবর্তী সময়ে তার একটা কাউন্টার পার্টকে নিয়ে তারা চিন্তা ভাবনা করছে, লেফটেন্যান্ট জেনারেল, এবং এমনকি আপনি অবাক হবেন না যে 3 বাহিনীর কোনো এক বাহিনীর প্রধান যদি কোনো ধরনের বিট্রে করে বসে, আপনি সেটাতেও খুব বেশি অবাক হওয়ার কিছু নাই। পরিকল্পনার ভেতরে একজনের নাম, আমি 2 জনের নাম বলবো না, একজনের নাম আমার কানে এসেছে, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের কোনো এক সংস্থার মাধ্যমেই আমাকে অন্ততপক্ষে ব্যক্তিগতভাবে ব্রিফ করা হয়েছে। ফলে এন্ড অফ দ্য ডেতে এই তথ্যগুলো সেনাবাহিনীর প্রধান হয়তোবা জেনে থাকবেন, তার জানা উচিত। যদি আমি ব্রিফড হই তাহলে তিনিও ব্রিফড হবেন বলে আমি ধারণা করি। নাম্বার 1, তাকে খুন করবার একটা পরিকল্পনা হয়েছে, এবং তাকে খুনের পরপর আপনার যদি খুন করতে না পারে তাকে গ্রেফতার করে, তাকে সরাসরি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে তার নামে চার্জ আনা হবে এবং তার একটা স্পিডি ট্রায়াল হবে। এবং এইসব ক্ষেত্রে তারা কিছু মিড লেভেলের অফিসার এবং কিছু চাকুরিচ্যুত অফিসারকে দ্রুত দেশে এনে এক ধরনের আন্দোলন করতে চাইবে। এটার মধ্যে অন্যতম একটা কাজ করছে জঙ্গি সৈয়দ জিয়াউল হক, সে একটা বড় ধরনের কাজ করছে গত প্রায় 2 মাস ধরে। এই তথ্য আমাদের কাছে আছে এবং সেনাবাহিনী প্রধানের কাছে নিশ্চয়ই থাকা উচিত। আর দেশের বাইরে থেকে কিছু প্রাক্তন সেনা সদস্য যারা সাবেক, তারা এবং গোয়েন্দা সংস্থার কিছু অফিসারও এটার সাথে জড়িত আছে। এই ব্রিফগুলো আমি পেয়েছি এবং এটি অথেন্টিক সংবাদ। গাইজ আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে, এবং তাদের মন্তব্যগুলো থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি যে বর্তমানে দেশের মধ্যে কি চলছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনূসের অনেক বিষয় নিয়ে কথা হয়, বিশেষ করে কিন্তু এখানে সেনাবাহিনীর বিভিন্ন কার্যক্রম। দর্শক শ্রোতা, আপনারা জানেন আমাদের দেশের কিন্তু আস্থার প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী, এবং তারা আমাদের দেশটাকে রক্ষা করতেছে। এখন তাদেরকে নিয়ে কি কথা হয়, এইসবের বিপক্ষে কিন্তু আমরা কথা বলি। সাধারণ মানুষরা কেন এইসব কথা বলবে? গাইজ, তারা কিন্তু 2001
সালের মানে 1971 সালের যুদ্ধের পর থেকেও মানে আমাদের দেশটাকে তারা শান্তি রক্ষাভাবে চালনা করতেছে এবং তারা কিন্তু আমাদের দেশের সার্বভৌমত্ব ধরে রাখতেছে এবং সেনাপ্রধানও কিন্তু বর্তমানে তিনি আমাদের দেশটাকে 2025 সালে যে একটা হয়েছিল সেই বিষয়গুলোও কিন্তু সেই বিষয়গুলো থেকেও কিন্তু আমাদের দেশটাকে উনি রক্ষা করেছেন। দর্শক শ্রোতা, আপনারা এই বিষয়গুলোর সাথে একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন, এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।